প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, তোমাদের নতুন বায়োলজি শিক্ষক। আজ তোমাদের ক্লাস হবে এসএসসি প্যাকেজ ক্লাস, জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। তো এই কোষ রসায়ন অধ্যায় পড়ার পর আমরা যা কিছু শিখবো বা যেগুলো বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেগুলো হলো কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি, পেপটাইড বন্ড কি, প্রোটিনের ভূমিকা, কোলেস্টেরল কি, এনজাইম কি, ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ, কোএনজাইম কি। তো প্রিয় শিক্ষার্থী, চলো এখন ক্লাস শুরু করা যাক। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করো। তো এখানে আমরা সর্বপ্রথম আমরা জানবো যে কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন বিশেষ করে আমাদের প্রধান খাদ্যও কিন্তু কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কাকে বলে? সাধারণভাবে বলা যায় যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত। আর এখানে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1 এই অনুপাতে থাকে। কিন্তু বর্তমানে এই কার্বোহাইড্রেটকে একটু চেঞ্জ করা হয়েছে, যে এখানে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1, 2, 1 অনুপাতই থাকে না, এখানে অন্যভাবেও থাকতে পারে। যেমন অ্যালডিহাইড অথবা কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোনে যখন ওএইচ গ্রুপ থাকে তখন আমরা তাকে কি বলবো? কার্বোহাইড্রেট। তার মানে আমি আবার রিভিউ করতেছি যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1, 2, 1 অনুপাতে থাকে না। অ্যালডিহাইড এবং কিটোন আকারেও থাকতে পারে যেখানে ওএইচ গ্রুপ থাকে। এখন আমরা আলোচনা করব কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেট তো বিভিন্ন রকম শ্রেণীবিভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্বাদের ভিত্তিতে, এটা স্বাদটা কেমন, মিষ্টি না কেমন, সুগার, নন সুগার। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তোমরা নিশ্চয়ই জানো মনো মানে 1, তার মানে এখানে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইজ করলে নতুন কোনো কার্বোহাইড্রেট আর পাওয়া যাবে না। আর মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইড মানে 2, তার মানে এখানে একের অধিক মানে 2টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত। আর এটার উদাহরণ হচ্ছে সুক্রোজ। অলিগোস্যাকারাইড, এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকতে পারে, 3 থেকে 10টি। আর পলিস্যাকারাইড হচ্ছে, পলি মানে তোমরা নিশ্চয়ই জানো অনেক, তার মানে অনেকগুলো মনোস্যাকারাইড নিয়েই পলিস্যাকারাইড গঠিত। আর পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এই 3টা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে তোমাদের প্রায় কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। তো এখন আমরা আলোচনা করব মনোস্যাকারাইড, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। জাস্ট এখানে আমরা দেখব যে স্ট্রাকচারটা বা এই গঠনটা হচ্ছে গ্লুকোজের গঠন, আর এটা হচ্ছে ফ্রুক্টোজের গঠন। অথবা তোমরা দেখে বলতেছো যে এত অনেক কঠিন মনে হবে, আসলে কঠিন না, জাস্ট একটা গঠন তোমরা ভালো করে বারবার প্র্যাকটিস করো। আর সবগুলা গঠনই কিন্তু প্রায় সেম। এখানে দেখো সবকিছুই একই আছে, এখানেও দেখো সবকিছুই প্রায় একই আছে, জাস্ট খালি চেঞ্জ এখানে হচ্ছে OH আর এখানে হবে CH2OH। গ্লুকোজের ক্ষেত্রে এখানে জাস্ট OH মূলকটা, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে এখানে CH2OH মূলক, জাস্ট এইটুকু চেঞ্জ, কিন্তু সবই সেম। তো এই হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠন। আর এখানে আমরা তারপর ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড কি?
যে একের অধিক মনোস্যাকারাইড থাকে, তার মানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে উৎপন্ন হবে আমাদের সুক্রোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে উৎপন্ন হবে সুক্রোজ। তাহলে এখানে দেখো কিভাবে মিলিত হবে, যে এখানে OH মূলকটা আছে, এখানে OH মূলকটা আছে, এখান থেকে এই OH এর সাথে এই একটা হাইড্রোজেন কি হবে যুক্ত হয়ে পানি আকারে চলে যাবে এবং এখানে এই অক্সিজেনটা কি হবে মিলিত হয়েছিল, এখানে মিলিত হবে, যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে কি হলো সুক্রোজ উৎপন্ন করলো। আর এটাকে আমরা গ্লাইকোসাইডিক লিঙ্কেজও বলতে পারি। তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে উৎপন্ন হলো সুক্রোজ। তারপর আমরা জানবো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি? তো এখানে এটা মানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা কিভাবে আসলো, যে একটা মনোস্যাকারাইডের OH মূলক আর একটা মনোস্যাকারাইডের OH মূলক এর যখন যুক্ত হয়, এই যুক্ত হয়ে যে বন্ধনটা গঠন করে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। দেখো শিক্ষার্থীরা, এখানে OH ছিল আর এখানে OH ছিল, তাহলে এখানে এই OH এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে পানি হলো, আর এই অক্সিজেনটা এখানে কি হলো দুটাকে একত্রে মিলিত করে দিল, আর এটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এরপরে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা পলিস্যাকারাইড। এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় স্টার্চের গঠন অথবা সেলুলোজের গঠন বা স্টার্চ সেলুলোজের পার্থক্য পরীক্ষা আসে। তো স্টার্চটা কি? এখানে আছে আলফা ডি গ্লুকোজ পলিমার, আর সেলুলোজটা আছে বিটা ডি গ্লুকোজ পলিমার। আর স্টার্চটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, আর সেলুলোজটা উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে থাকে। আর স্টার্চ মানুষ, গরু, ছাগল সবাই হজম করতে পারে, আর সেলুলোজ মানুষ হজম করতে পারে না, শুধুমাত্র গরু ছাগল হজম করতে পারে, কারণ মানুষের ভিতরে সেলুলোজ ওই এনজাইমটা মানুষের ভিতরে নেই, যার ফলে মানুষ সেলুলোজ কি করতে পারে না, হজম করতে পারে না। তারপর এখন আমরা তাহলে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাসটা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড কি শিক্ষার্থীর বন্ধুরা? যে বন্ডে যে একটি অ্যামিনো অ্যাসিডের যখন কার্বক্সিল মূলক, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং অপর একটি অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড কি করবে মিলিত হয়ে যে বন্ধন বা যে অ্যামাইড বন্ধন গঠন করবে সেটা হচ্ছে পেপটাইড বন্ড। তার মানে কার্বক্সিল গ্রুপ একটা অ্যামিনো অ্যাসিডের আর অপর একটি আলফা অ্যামিনো অ্যাসিডের কি হবে মিলিত হবে, মিলিত হয়ে কি উৎপন্ন করবে অ্যামাইড বন্ড গঠন করবে, অ্যামাইড বন্ড গঠন করবে। অ্যামাইড বন্ড গঠন করবে, আর এটা হচ্ছে পেপটাইড বন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব প্রোটিনের ভূমিকা। প্রোটিনের ভূমিকা আমাদের অনেক, কারণ আমাদের মানব জীবনের প্রায় বড় অংশটা এই প্রোটিনটা ধারণ করে রাখে। তো শক্তির উৎস হিসেবে প্রোটিন ব্যবহার করা হয়। তারপরে আমাদের হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে প্রোটিন ব্যবহার করা হয়। ইন্টারফেরন নামক অ্যান্টিবডি আছে যা ক্যান্সারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার কিছু কিছু প্রোটিন আছে যেগুলো আত্মরক্ষাকারী হিসেবে ব্যবহৃত হয়, যেমন আলফা ফ্যাক্টর। এটা কি করে? ঘুমের নিরাময় হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রোটিন ট্রান্সক্রিপশন তৈরিতে বা ডিএনএ থেকে এমআরএনএ তৈরিতে প্রোটিনের ব্যবহার রয়েছে। এছাড়া প্রোটিন
সংশ্লেষণ করতেও প্রোটিনের ব্যবহার হয়। এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ প্রোটিনের ভূমিকা বা প্রোটিনের গুরুত্ব আমাদের মানব জীবনে বা জীবদেহে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ আমরা কি কি বললাম? কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি, পেপটাইড বন্ড কি, প্রোটিনের ভূমিকা কি। এখন আমরা আলোচনা করব কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে এমন এক স্টেরল যা প্রাণীর চর্বিতে থাকে এবং এটা প্লাজমা মেমব্রেনের অতি প্রয়োজনীয় উপাদান এবং পিত্তের প্রধান উপাদান। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরল যা প্রাণীর চর্বিতে থাকে এবং যা প্লাজমা মেমব্রেনের অতি প্রয়োজনীয় উপাদান এবং পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন ডি এর পূর্বসূচক হিসেবে ব্যবহৃত হয়। কোলেস্টেরল সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে এলডিএল। এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এইচডিএল এবং এলডিএল এই দুটার মধ্যে সবচেয়ে ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল আর এলডিএল সবচেয়ে ক্ষতিকর কোলেস্টেরল। এখন আমরা আলোচনা করব এনজাইম কি। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন যা জীবদেহে অল্প মাত্রায় থাকবে এবং বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে এবং বিক্রিয়ার শেষে নিজেরা অপরিবর্তিত থাকবে। তার মানে এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন যা জীবদেহে অল্প মাত্রায় থাকবে এবং বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে এবং বিক্রিয়ার শেষে নিজেরা কি করবে? অপরিবর্তিত থাকবে। আর এটাকে আমরা বলবো এনজাইম। এনজাইমের গুরুত্ব অনেক আর এর প্রয়োগ অনেক প্রয়োগ রয়েছে। তো কিছু প্রয়োগ আমরা দেখে নিব যে কি কি। যেমন ফলের রস তৈরিতে কোন এনজাইমটা ব্যবহৃত হয়? পেকটিন। পনির তৈরিতে রেনিন এনজাইম, কাপড়ের দাগ মোচনে অ্যামাইলেজ, লাইপেজ, হজমে পেপসিন এনজাইম, চোখের ছানির অস্ত্রোপচারে ট্রিপসিন এনজাইম। এরপরে কাগজ শিল্পে সেলুলোজ, রাবার শিল্পে ক্যাটালেস এনজাইম, জীব প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম। তোমরা জানো রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর লাইগেজ এনজাইম যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কোএনজাইম কি। কোএনজাইম হচ্ছে যে এনজাইমের প্রস্থিতিক গ্রুপটি জৈব রাসায়নিক পদার্থ হলে, মানে এনজাইমের প্রস্থিতিক গ্রুপ কি হবে? প্রস্থিতিক গ্রুপটা কি হবে? জৈব রাসায়নিক পদার্থ হলে পরা সেটাকে আমরা বলবো কোএনজাইম। এটা তোমাদের ক নম্বর প্রশ্নে সাধারণত থাকে এটা। তো প্রস্থিতিক গ্রুপটা কি? তো মনে হচ্ছে একটা প্রোটিন অংশের সঙ্গে যখন আরেকটা অপ্রোটিন অংশ যুক্ত হয় সেটাই কিন্তু প্রস্থিতিক গ্রুপ। তো কোএনজাইমের কিছু উদাহরণ হচ্ছে এটিপি, এনএডিপি, এগুলো হচ্ছে কোএনজাইমের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। একটি জৈব পদার্থ যা উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, অপরদিকে কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদের গাঠনিক উপাদানের বড় অংশ। ক এনজাইম কি? খ সুক্রোজকে অবিজারক শর্করা বলা হয় কেন? গ উদ্দীপকের প্রথম উপাদানটির গঠন বর্ণনা করো। ঘ জীবদেহে দ্বিতীয় উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়ির কাজটি খুব গুরুত্ব সহকারে করে কলেজে জমা দিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।